নমস্কার, রাধে রাধে সবাইকে। আমি পৌশালী, পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। সকালবেলা 7টার মতো বাজে। এখন থেকেই আজকের ব্লগটা আমি শুরু করলাম। তো ভিডিও শুরুতে আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওর মধ্যে কোনো অংশ আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার এই ছোট্ট পরিবারের নতুন কোনো সদস্য হলে আপনাদের যদি এইরকম ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরের দর্শন করে ওনার আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করলে না মনে হয় সারাটা দিন খুব ভালোভাবে কাটবে। সকালবেলা 5টায় উঠি কিংবা 7টায় উঠি, কোনো দিনই না আমার সকালটা খুব ধীরে সুস্থে আর খুব শান্তভাবে শুরু হয় না। যেদিনে করে ভোরবেলা ঘুম থেকে উঠি ওদিনে কিন্তু সবার আগে মাথায় কি চলতে থাকে, মেয়ে উঠে পড়বে, তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে। আর যেদিনে একটুখানি দেরি করে উঠি সেদিনে তো মেয়ে আমার সাথেই উঠে পড়ে। আজকে যেরকম দুজনেই আমার সাথে উঠে পড়েছে আর আমার কিন্তু মাথায় চলতে রয়েছে যে কিভাবে টাইমের মধ্যে সব কিছু কাজ কমপ্লিট করব। ঘুম থেকে উঠেই কিন্তু আগে দরজা জানালাগুলো খুলে দিলাম যাতে রুমের ভেতরে একটু ঠান্ডা হাওয়া আসে, কারণ রাত্রেবেলা না দরজা জানালা বন্ধ থাকার কারণে রুমের ভেতরটা একটুখানি গুমোট হয়ে যায় আর সেই পরিবেশে সকালবেলা বসতে একদমই ভালো লাগে না। সেই কারণে দরজা জানালাটা খুলে দিয়ে রুমের ভেতরে একটা ফ্রেশ হাওয়া ঢুকিয়ে নিই। আর তারপরেই তো শরবত খেয়ে এখন চলে এসেছি বেডশিটটা চেঞ্জ করে নেওয়ার জন্য। আমি মোটামুটি সপ্তাহে 2 দিন মতো বেডশিট চেঞ্জ করে থাকি। আগে তো একদিন করতাম, কিন্তু মেয়ে বড় হওয়ার পর থেকে দেখছি বেডশিট যেন খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যাচ্ছে। সেই কারণে এই কাজটা এখন একটুখানি বেড়ে গিয়েছে। তো একাই বেডশিট চেঞ্জ করছিলাম, কিন্তু আমার কন্যা যেই না দেখেছে আমি একটুখানি কষ্ট করছি ও চলে এসেছে আমাকে হেল্প করার জন্য। যখনই আমি এই বেডশিট চেঞ্জ করি কিংবা বাড়ির ছোটোখাটো কোনো কাজকর্ম করি আমার কন্যা কিন্তু সব সময় রেডি থাকে আমাকে হেল্প করার জন্য। বেডশিটটা চেঞ্জ করার সময় ওই দিকের কোনায় ও দাঁড়িয়ে থাকবে যাতে ওকে একটুখানি টানার আমি সুযোগ দিই। তো আজকে ওকে একটুখানি দিয়েছিলাম, তবে ও এত কাজ বাড়িয়ে দিচ্ছে ওকে আবার ওখান থেকে বলে বের করিয়েছি। তারপরে এই তো কোনোরকম কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়েছি। আর আজকে দেখলাম না বাইরে বেশ ভালো রোদ্দুর রয়েছে, সে কারণে মেয়ের বালিশগুলো একটু রোদ্দুরে দিয়ে দিচ্ছি আর তার সাথে বেডের মধ্যে আমাদের বালিশগুলো একটু রোদ্দুরে দিয়ে দেবো ভেবেছি। সকালবেলা ঘুম থেকে উঠলে এই একটা সুবিধে কি বলুন তো, সকালবেলার এই মিষ্টি রোদ্দুরটা না আমাদের বেডরুমের ভেতরে আসে, এটা যে কি ভালো লাগে মনে হয় ঘন্টার পর ঘন্টা এখানটাতেই বসে থাকি। এই সকালের রোদ্দুরটা না খুব একটা বেশি খারাপ লাগে না গরমের সময় হলেও। আর আমার না বেশিরভাগ দিন সকালের দিকে এই জানালা খোলা হয় না, কারণ মেয়ে ঘুমোয় তো জানালা খুললে ওর ঘুম ভেঙে যেতে পারে। সেই কারণে যেদিনে করে ও উঠে পড়ে সেদিনে করে আমি চেষ্টা করি বেডে ভালো করে রোদ্দুরটা নিয়ে নেওয়ার জন্য। আজকে যেরকম বেডেই দেখুন কত সুন্দর একটা আলো এসেছে, তো বালিশগুলোকে একটুখানি রোদে দিয়ে দিলাম। আর এই সময় রোদ্দুরেও না বেশ ভালো তেজ রয়েছে, তবে গায়ে খুব একটা লাগছে না। তবে বালিশটা দিয়ে রাখার কারণে বুঝতে পেরেছিলাম পরে বালিশগুলো কিন্তু অনেকটা গরম হয়ে গিয়েছিল। তারপরে কিন্তু আরও একটা কাজে লেগে পড়েছি। আজকে অনেক জামা কাপড় রয়েছে, তার সাথে বেডশিট রয়েছে, সে কারণে ভেবেছি বেডশিটের সাথে কিছু জামা কাপড় ওয়াশিং মেশিনে কেচে নেব আর কিছু হাতে কেচে নেব। মাঝখানে বেশ কয়েকটা দিন এরকম গিয়েছে যে হাতে কাচা কী জিনিস ভুলে গিয়েছিলাম। এত কোমরে ব্যথা করতো যে আমি হাতে করে জামা কাপড় কাচতে পারতাম না। তারপরে ভাবলাম না, নিজের শরীরকে একদমই এরকমভাবে রেস্ট দিলে চলবে না। যতই কষ্ট হোক না কেন মাঝে মধ্যে এই অভ্যেসগুলো করে রাখাটা খুব ভালো বলে আমার মনে হয়। এই জিনিসটা আমি বুঝেছি ভেলোরে গিয়ে। ভেলোরেতে ওয়াশিং মেশিন ছিল না আর শীতের সময় গিয়েছিলাম তো ট্রেনে করে যাওয়ার কারণে যত রকমের শীতের জামা কাপড় ছিল সব কিন্তু আমাদেরকে হাতে কাচতে হয়েছে। কোনোদিন আমি কেচেছি, কোনোদিন মা কেচেছে। শেষমেশ মায়ের এমন অবস্থা হয়েছিল যে এই জামা কাপড় কেচে মায়ের শরীর খারাপ করে গিয়েছিল। যে কটা দিন মেয়েকে নিয়ে হসপিটালে ছিলাম তখন কিন্তু মাই সমস্ত বাড়ির কাজকর্মগুলো করতো। আমি বাড়িতে থাকাকালীন মাকে কিন্তু কখনোই কাচতে দিতাম না, কারণ প্রথম দিন আমি যখন গিয়ে এই ভারী সোয়েটার, চাদর, তারপরে বেডশিটগুলো কেচেছিলাম একসাথে, আমার অনেক কষ্ট হয়েছিল। তারপরে ভেবে নিয়েছিলাম যে বাড়িতে থাকলে আমি কাচাকুচির কাজগুলো করে দেবো, মাকে করতে হবে না। কিন্তু শেষের দিকে মেয়েকে নিয়ে আর পেরে উঠিনি, মাই করেছিল। আর তার পরিণামে মায়ের শরীরটা খারাপ হয়ে গিয়েছিল। আমি তো অসুস্থ হয়েছিলাম, কিন্তু মা শুধুমাত্র এই কাচাকুচির কারণেই অসুস্থ হয়ে পড়েছিল আর কি। আর আমি সবসময় এই জিনিসটাতে বিশ্বাস করি, আপনার শরীরে যতক্ষণ অবধি ক্ষমতা রয়েছে, যতক্ষণ না আপনি বিছানায় পড়ে যাচ্ছেন ততক্ষণ কিন্তু আপনাকে কর্ম করে যাওয়া উচিত। কারণ ওই কথাই রয়েছে না যে অলস মস্তিষ্ক শয়তানের বাসা। আপনি যত বেশি অলস থাকবেন তত কিন্তু আপনার শরীরে রোগ, অসুখ বিসুখের বাসা বাঁধতে থাকবে। অসুখ বিসুখ যে শুধু শারীরিক হবে তার কিন্তু কোনো মানে নেই। অনেক সময় দেখা যায় মানসিক রোগেরও শিকার হয় যেসব মানুষরা খুব বেশি অলস থাকে বা কাজকর্ম করে না।
আমি আমার বাড়িতে আমার ঠাকুমাকে দেখেছি, এখন বয়স প্রায় 83-84 ছুঁই ছুঁই, এখনও কিন্তু আমার ঠাকুমা অনেক বেশি পরিমাণে অ্যাক্টিভ। মাঝে মাঝে ঠাকুমাকে দেখলে ভাবি যে এই বয়সে এত কাজ কীভাবে করে। এখনও কিন্তু বাড়িতে এমন কিছু কিছু ধরাবাঁধা কাজ রয়েছে যেগুলো ঠাকুমাকে করতে দিতেই হবে। একদমই কিন্তু বসে বসে সময় কাটায় না, আবার যখন বসে থাকে তখন কিন্তু নিজেকে কোনো না কোনো কাজে ব্যস্ত রাখে। আমি বেশিরভাগ সময় দেখেছি ফাঁকা টাইমগুলোতে না ঠাম্মা বসে হয় ঠাকুরের নাম করে, তা না হলে হয়তো গীতা পাঠ করে। তো এর ফলে একটা পজিটিভ জিনিস লক্ষ্য করেছি, এখনও কিন্তু আমার ঠাকুমা কোনো কিছুর জন্য কারুর ওপরে নির্ভরশীল নয়, বা কখনোই এরকম করে না যে কেউ পাশে নেই বলে উনি খুব দুঃখে রয়েছেন। এখনও কিন্তু উনার মধ্যে ভীষণ পজিটিভিটি রয়েছে। তো সেই কারণে আমার এটা মনে হয় যে যতই আপনার শরীর খারাপ হোক না কেন, আপনি যদি একদম বিছানায় না পড়ে যান, তাহলে কিন্তু কখনোই ছোটোখাটো কাজের জন্য কারোর উপরে নির্ভরশীল থাকাটা উচিত নয়। ভগবান আপনাকে হাত পা দিয়েছে মানে নিজের কাজ নিজেকে করার মতো ক্ষমতা দিয়েছে, আর আপনি যতদিন স্বনির্ভরশীল থাকবেন ততদিন কিন্তু অনেক বেশি সুস্থ থাকবেন। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু অনেক কটা কাজ করে ফেললাম। হাজব্যান্ডের কয়েকটা জামা কাপড় ছিল, অফিসে যাবে আজকে, ওগুলো পরে সেই কারণে সকালবেলায় একদম আয়রন করে রেখে দিলাম, কারণ কাজের চাপে না ওই দুপুরবেলা আর আয়রন করা হয়ে ওঠে না, সেই সময় খুব তাড়াহুড়ো থাকে। তারপরে এখানটায় সকালবেলা রান্নার জন্য কিছু কিছু জিনিসপত্র ফ্রিজ থেকে বের করে রেখে দিলাম। এই যেরকম ছোলাটা কালকে রাত থেকেই ফ্রিজারে ছিল, মানে ফ্রিজের মধ্যে আনা হয়নি, সেই কারণে জল ঢেলে রেখে দিলাম যাতে আমি ওদিকে ফ্রেশ হয়ে আস্তে আস্তে এদিকে বরফটা কেটে যায়। আর ওই সবজিগুলোকে যে আমি চপ করে রেখেছিলাম সেগুলো একটু জলের মধ্যে ডুবিয়ে রেখে দিলাম। আর এখানটায় না আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, ব্লিঙ্কিট থেকে আগের দিন যে কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম না, তার সাথে এরকম একটা প্যাকেট দিয়েছিল, মানে এর ভেতরেই জিনিসগুলো এসেছিল। তো এখানটায় দেখলাম এরকম একটা গেম দেওয়া রয়েছে, মানে একটা গেম রয়েছে সিঙ্গেলদের জন্য, একটা গেম রয়েছে কাপলদের জন্য, সেটাই দেখছিলাম। আর আমরা দুজনে একটু হাসাহাসি করছিলাম যে আজকাল কত ধরনের এন্টারটেনমেন্ট মানুষকে দেওয়া হয়, তাই না? আজকে সকালে হাজব্যান্ড না ঝাড়ু দেওয়ার কাজে আমাকে একটুখানি হেল্প করে দিয়েছে। তো সেই ফাঁকে আরেকটা বেডরুমের বেডটা আমি ভালো করে ঝেড়ে দিয়েছিলাম, আর কার্পেটটাও খুব নোংরা হয়ে গিয়েছিল। আজকে এত সময় ছিল না কার্পেটটা তুলে পরিষ্কার করার, সেই কারণে ওপর থেকেই ভালো করে ঝেড়ে দিয়েছি। আর এই তো এখন আমি ঘরটা ভালোভাবে মুছে নিচ্ছি। সকালবেলা আমার ওঠার সাথে সাথে ওরা যদি ঘুম থেকে উঠে যায় না, আমার মাথার মধ্যে একটা চিন্তা ঘুরতে থাকে, কিভাবে বাড়ির কাজকর্মগুলো তাড়াতাড়ি সেরে ওদেরকে আমি ব্রেকফাস্ট দেবো। তো এখানটায় না তাড়াহুড়ো করেই আমি আজকে ঘরটা মুছছিলাম, কিন্তু আমার মেয়ে না পেছন থেকে আমাকে বলছে যে আমার বাড়ির ভেতরটা পরিষ্কার করে দাও। যেহেতু প্রত্যেক দিন ওর টেন্ট হাউসের ভেতরটা আমি পরিষ্কার করে দিই, সেই কারণে আজকে ও ভাবছিল মা হয়তো করবে না, তাড়াহুড়ো করছে, সেই কারণে মনে করিয়ে দিয়েছে আমাকে পেছন থেকে। আর কালকে সন্ধেবেলার দিকে না গাছে জল দিয়েছিলাম, কিছু কিছু মাটি দেখছিলাম একদম নিচে পড়ে রয়েছে, আর আজকে এত সময়ও নেই যে হাতে করে পরিষ্কার করব, সেই কারণে টবগুলোকে সরিয়ে এই মপটা দিয়ে ভালো করে ক্লিন করে নিলাম। সকালে কাজকর্মগুলো সেরে নিয়েছি, আর এখানটায় কিন্তু এখন রেডি হয়ে নিচ্ছি একটুখানি। ওদিকে কিন্তু ভাত আর ডালটা বসিয়ে এসেছি তার আগে, আর একটুখানি সুজিও ভেজে নিয়েছি। তো যেদিনে করে সকালবেলা একদম সময় পাই না, সেদিনে কিন্তু কাজের ফাঁকে এসে একটুখানি স্কিন কেয়ার করে নিই। তবে রোজ রোজ যে আমি এটা করতে পারি তা কিন্তু একদমই নয়। কোনো কোনো দিন দেখা যায় স্কিন কেয়ার করার একদমই সময় পাই না, আর সেটা ভুলেও যায়। যখন বিকেল হয় না তখন স্কিনে টান পড়ে, তখন বুঝতে পারি যে আমি স্নানের পরে ময়শ্চারাইজার বা সানস্ক্রিন একদমই লাগাইনি। যদিও সানস্ক্রিনটা না প্রত্যেক দিন লাগানো খুবই ভালো, আমি চেষ্টা তো করি, তবে প্রত্যেক দিন হয়ে ওঠে না। আসলে এই সময়টা আমার মনে হয় ঈশ্বর আমার পরিবারের জন্যই লিখে রেখেছে। আমার ভালোবাসা, আমার ডেডিকেশন, আমার হার্ডওয়ার্ক সমস্ত কিছুই আমার পরিবারের জন্য। আর তার জন্য যদি আমি নিজের পেছনে সময় না দিতে পারি, তার জন্য কিন্তু আমি একদমই আফসোস করি না। যদি কখনো সময় আসে নিজেকে দেওয়ার, তখন অবশ্যই দেব। তবে এই সময় আমার কাছে যেটা বেশি প্রায়োরিটি, সেটাকে কিন্তু আমি জীবনে সব সময় আগে রেখে চলেছি। তো তার জন্য আমি খুব খুশিও রয়েছি, কারণ আমি এই জিনিসটা মেনে চলি। এই সংসার না আমাকে ঈশ্বর দিয়েছে একটা সেবা করার জন্য। এই সংসারের সেবা মানে আমি মনে করি ঈশ্বরের সেবা করা। আমি একটা কথাও কিন্তু আপনাদেরকে শুধু বলার জন্য বলছি না। যখনই আমার কখনো মন খারাপ করে বা আমার মন আমাকে কিছু খারাপ বোঝাতে চায়, তখন কিন্তু আমি সবসময় নিজেকে এটাই বোঝাই যে এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য, ঈশ্বর আমাকে এটা দিয়েছে করার জন্য, তাই আমি এটা করছি। তো ঈশ্বর যদি কোনো কাজ আপনাকে ভালোবেসে দেয়, তাহলে কি সেই কাজে কখনো আপনার মন লাগবে না? তা হতে পারে? কারণ পরমাত্মা দেওয়া সমস্ত দায়িত্ব না আমার কাছে একটা বিশাল বড় পাওনা বলে মনে হয়। আমার মন যদি কখনো বোঝায় আমাকে এটা, যে এটা খুব নিচু একটা কাজ, এই কাজটা তুই করার যোগ্য নোস, আমি কিন্তু সবসময় আমার মনকে এটা বোঝাই যে ভগবান আমাকে এই জিনিসটা দিয়েছে। আর ঈশ্বর যদি কোনো কাজ আমাকে দিয়ে থাকে, সেই কাজে কখনো উঁচু নিচু কিছু হয় না। এটা আমার কর্ম, এটা আমাকে করতে হবে।
যাই হোক, কথা বলতে বলতে কিন্তু এখানটায় ঠাকুর ঘরে চলে এসেছি। আজকে যেহেতু বাবা মেয়ে দুজনে পুজো করছে, আর মাঝখান থেকে আমার ডাক পড়েছে কারণ রঙগুলোকে বের করার জন্য। আজকে না, হোলির আগের দিন ছিল। আমার মেয়ে রং দেখে এত কান্নাকাটি করেছে, আজকেই ঠাকুরকে ওকে রং মাখাতে হবে। আর আমরা দোলের দিন বিশেষভাবে তো সেলিব্রেট করিনি, এই ঠাকুরকে একটুখানি রং দিয়েছি। আর আশেপাশের ফ্ল্যাটে যে বয়স্ক মানুষজন ছিল তাদের পায়ে একটু রং দিয়ে ওনাদেরকে প্রণাম করে এসেছি আর কি। তো এই ছিল আজকের দোলের দিন। তো বিশেষভাবে তো সেলিব্রেট করিনি, তাই এই সাধারণ দিনটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। দুপুরবেলাও কিন্তু বিশেষ কিছু আয়োজন ছিল না, যেরকম নর্মাল রান্না হয় সেরকমভাবেই হয়েছে। শুধু ঠাকুরের জন্য একটুখানি সিমাই বানাবো ভেবেছি। তাছাড়া না, হাজব্যান্ডের আজকে ছুটি নেই, মানে ওর ডিউটি রয়েছে, সেই কারণে আরও বিশেষ কিছু করা হয়নি। তো এখানটায় আমি সিমাইটা বসিয়ে দিয়েছি। যেহেতু সিমাইটা ভাজা ছিল সেই কারণে বেশিক্ষণ ভাজার প্রয়োজন পড়েনি। একটা এলাচ দিয়েছিলাম, আর তারপরে সিমাইটা দিয়ে একটুখানি ভাজা ভাজা করে দুধ দিয়ে দিয়েছি। আজকে একটু বাঁধাকপির ভাজাও করেছি, যেহেতু মুসুর ডাল করেছি তার সাথে কিন্তু এই বাঁধাকপির ভাজাটা খেতে বেশ ভালো লাগবে। সেই কারণে ভাবলাম আজকে আর আলু দিয়ে চচ্চড়ি না করে একটু ভাজা ভাজাই মতোই করে নিই। এর মধ্যে একটুখানি সর্ষে ফোড়ন দিয়েছিলাম। তো এদিকে আমি আরও একটা রান্না বসিয়ে দিলাম হাজব্যান্ডের জন্য টিফিন। তো ছোলাটা কিন্তু একদম নর্মাল টেম্পারেচারে চলে এসেছে। আলুটা আগে থেকেই সেদ্ধ করা ছিল, সেই কারণে একদম চটজলদি হয়ে গেল। দেখুন, মোটামুটি 5 থেকে 7 মিনিটের মধ্যেই এই ছোলার সেদ্ধটা একদম রেডি হয়ে গিয়েছে। হাজব্যান্ডকে টিফিনে দিয়ে দেবো। তো এটাকে ঠান্ডা করেই কিন্তু টিফিন বক্সে দেবো। এখন যা গরম পড়েছে, কোনো খাবারই কিন্তু বেশিক্ষণ ভালো থাকছে না। সেই কারণে আমি কি করছি, তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়ে না একদম ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, যাতে একদম ঠান্ডা হয়ে যায়, মানে চিল্ড হয়ে যায়। পারলে যদি বরফও হয়ে যায় তাতেও সমস্যা নেই, যাতে ও মোটামুটি 7টা-8টার দিক করে খেলে ওর খাবারটা ঠিকঠাক থাকে। তো সিমাইটাও হয়ে গিয়েছে, ওটা নামিয়ে এদিকে কিন্তু আরেকটা তরকারি বসিয়ে দিচ্ছি। তো আমার কিন্তু আগে থেকে আদা টমেটোটা বাটা ছিল, সেই কারণে গ্রেভিটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেল। আর এখন সয়াবিন আর আলুটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে, সেটা দিয়ে দিলাম। আপনি বাড়িতে যাই বানান না কেন, সেটা যদি ঠাকুরকে ভোগ দিয়ে দেন না, সেটার স্বাদ বলুন, সেটার গন্ধ, সেটার মহিমা যেন আলাদা রকমেরই হয়ে যায়। তো আমি বাড়িতে যেরকমভাবেই রান্না করি না কেন, ঠাকুরকে ভোগ দেওয়ার পরে সেটা যখন গ্রহণ করি বা সেটা যখন পাই, সেটা আলাদা রকমই লাগে। মানে এই প্রসাদের স্বাদটাকে না কখনোই ভাষায় বলে বোঝাতে পারবো না কাউকে। তো যারা আপনারা বাড়িতে ঠাকুরকে ভোগ প্রসাদ দেন তারা নিশ্চয়ই জানেন এটার মহিমা কী। তো ওদিকে কিন্তু রান্নাবান্নাগুলো শেষ মোটামুটি। আর হাজব্যান্ডের জন্য রাতে একটুখানি চানার ডালের পরোটা বানিয়ে নিচ্ছি। আর আজকে না একটু বেশি করেই পরোটা বানাচ্ছি, কারণ পাশের বাড়ির আন্টিকেও একটু দেবো ভেবেছি। যেহেতু হোলির দিন, সেই কারণে ভাবলাম ওনাদেরকে একটু ছাতুর পরোটা সিমাই দিয়ে আসি, ওনাদেরও ভালো লাগবে। বলতে বলতে প্রায় 10-12টার বেশি আজকে পরোটা বানিয়ে ফেলেছি। আর এগুলোকে এখন হাজব্যান্ডের টিফিন বক্সে রেডি করে দিচ্ছি, তারপরে পাশের বাড়িতে দিয়ে আসবো। আলুর পরোটা বলুন বা যে কোনো ধরনের স্টাফিং পরোটা করতে গেলে না পরোটাটা মাঝে মধ্যে ফেটে যায়, তবে এই ছোলার ডালের পরোটাটা করে দেখলাম, শেপটাও খুব সুন্দর এসেছে আর একদমই কিন্তু ফাটেনি, দেখতে খুবই ভালো হয়েছে। রুটি তো আমি খুব একটা ভালো করতে পারি না, তবে এই পরোটাটা দেখছি আমার হাতে খুব ভালো হচ্ছে। তো যাই হোক, ওদিকে কিন্তু কাজবাজ শেষ করে ফেলেছি আর এখন চলে এসেছি কিচেনটাকে ক্লিন করে নেওয়ার জন্য। আর তার সাথে সাথে আগের দিনে ভিডিওতে করা কয়েকজন মিষ্টি মিষ্টি দিদিভাই আর বোনেদের নামগুলো নিয়ে নেব। ইমস গ্লিমস আর জয়ী ইন লাভ, আওয়ার ব্লগস, ত্রয়ী গুপ্তা ওয়ার্ল্ড, স্বপনশীল আইডি থেকে দেবলিনাদি, ঈশিতা সাউ, আমাদের গল্পকথা, গায়ে দিদিভাই। তো আপনাদের সবাইকে জানাতে চাই অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। আর কাই দিদিভাই কিন্তু আমাকে খুব সুন্দর একটা টিপস দিয়েছে যে যখন মলে শপিং করতে যাবে তখন কিন্তু অনলাইনে পেমেন্ট না করে যতটা ক্যাশ প্রয়োজন বাজার করার জন্য ততটা ক্যাশ হাতে নিয়ে যেও, তাতে করে নাকি সুবিধা হয়। আমি কিন্তু এই জিনিসটা আগে ফলো করতাম। আগে তো এত অনলাইনের মার্কেট ছিল না, মানে ওই করোনার টাইমের কথা বলছি, সেই সময় কিন্তু ক্যাশ নিয়েই মার্কেটে যেতাম বেশিরভাগ, আর ক্যাশ দিয়েই বাজার করতাম। তবে আমি কেন জানি না, মানে যে কোনো ধরনের বড় শপিং মলে গেলে না খুব বেশি আজে বাজে বাজার করে ফেলি, মানে এটা ওটা খাওয়ার জিনিস বা এটা ওটা লোভনীয় কিছু জিনিসপত্র কিনে ফেলি আর কি। তো যাই হোক, আমি এই তোমার টিপসটা ফলো করে পরের বারে বাজার করার অবশ্যই চেষ্টা করব। আর অবশ্যই আপনাদের সবাইকে জানাবো যে অনলাইনে বাজার করলে সুবিধে হচ্ছে না শপিং মলে গিয়ে বাজার করলে আমার সেভিংসটা বেশি হচ্ছে। তো এখানটায় কিন্তু কাজবাজ শেষ করে ফেলেছিলাম, তারপরে হাতে কিছুটা সময় ছিল, তো ভাবলাম বেডরুমটা আজকে একটুখানি ডাস্টিং করে নেই। আর আমার কন্যাও আমার পেছনে পেছনে ঘুরছে, কারণ এই ডাস্টিংয়ের কাজটা না ও ভীষণ ভালোবাসে। কয়েকদিন ধরে লক্ষ্য করছি যখনই আমি এই টাওয়াল নিয়ে বা ভিজে কাপড় নিয়ে বাড়ির একোনা ওকোনা মুছছি, ও আমার সাথে এদিক ওদিক মোছার চেষ্টা করছে। ওকে না দিলে ও কিছুতেই আমাকে কাজ করতে দেবে না। তো ওর হাতেও একটা ছোট্ট করে পাতলা কাপড় দিয়ে দিয়েছি, ও এখানে ওখানে মুছে পরিষ্কার করার চেষ্টা করছে ওর ছোট ছোট হাতে।
আমাদের গল্পকথা থেকে সুস্মিতা লিখেছে, তোমার থেকে দুটো নতুন জিনিস শিখলাম। তুমি কি কি দুটো নতুন জিনিস শিখেছো সেটা আমাকে অবশ্যই জানিও, আর এখন কেমন আছো সেটাও আমাকে জানাতে ভুলো না কিন্তু। আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমার কাজ আজকের মতো মোটামুটি শেষ হয়ে এসেছে। এরপরে যাব একদম লাঞ্চটা করে নিতে, আর মেয়েকেও তারপরে ঘুমটা পাড়াতে হবে, কারণ ও না আজকে অনেকটা সকালে উঠেছে। আর যেদিনই করে ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ে না, সেদিনে মোটামুটি খুব তাড়াতাড়ি ঘুমানোর জন্য কান্নাকাটি করে। যখন অনেকটা ছোট ছিল, সকালে ঘুম থেকে ওঠার পর দুপুরে ঘুমানোর আগে ছোট্ট করে ওকে একটা ন্যাপ দেওয়াতাম, তবে এখন না আর ঘুম পাড়াই না, কারণ এখন যদি আধ ঘন্টা কিংবা 15 মিনিট ও ঘুমিয়ে পড়ে, ও আর দুপুরবেলা ঘুমোতে চায় না। সেই কারণে যত কষ্ট করে হোক ওকে মোটামুটি 12টা থেকে 1টা অবধি আমি জাগিয়ে রাখি, সে যতই সকালে উঠুক না কেন। যদি একদম 5টা সাড়ে 5টার দিকে উঠে পড়ে সেটা তো আলাদা ব্যাপার, তা না হলে কিন্তু 7টা সাড়ে 7টার মধ্যে ঘুম থেকে উঠলে আমি ওকে জাগিয়ে রাখারই চেষ্টা করি। সকালবেলা যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো এতক্ষণে মেলার সময় হয়েছে। দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিলাম। দুপুরের দিকে না এদিকে ভালো একটা রোদ্দুর আসে, সে কারণে কিছু জামা কাপড় এদিকে দিচ্ছি আর কিছুগুলো দেবো ওদিকের বারান্দাতে। এদিকের বারান্দাতে সকালের দিকে ভালো রোদ্দুর আসে, সেই কারণে বড় বড় বেডশিট হোক বা বড় কোনো ভারী জামা কাপড় আমি এদিকে দিই না সকালের দিকে, কারণ গাছগুলো আমার একদমই রোদ্দুর পাবে না। এরপরেই ঘটে যায় একটা অপ্রত্যাশিত ঘটনা, মানে যেটা হওয়ার পরে আমি একদম ভেতর থেকে কেঁপে গিয়েছিলাম। মেয়েকে ঘুম পাড়াতে গিয়েছি আর তার মধ্যেখানে না আমার দুটো শেলফ একদম ভেঙে পড়ে গিয়েছে। আমার 6 বছরের সংসারে তিল তিল করে গড়া এই সমস্ত জিনিস যখন চোখের সামনে ভেঙে গিয়েছিল না, তখন হঠাৎ করে মনের মধ্যে একটা আলাদা রকম কষ্ট হয়েছিল। তারপরে মুহূর্তের মধ্যেই নিজেকে আমি ঠিক করে ফেলেছি, কারণ আমার মনে হয়েছিল যে এটা যদি অন্য কারোর ওপরে পড়তো, আমার মেয়ে তো দিক দিয়ে হাঁটাচলা করে, তো কখনো যদি ওর গায়ে লাগতো তাহলে আরও বেশি ক্ষতি হয়ে যেতে পারতো। তো সেই ভেবে নিজেকে একটু সান্ত্বনা দিয়েছি। আরেকটা কথা কি জানেন, আমি এটা হওয়ার পরে বুঝেছি জীবনে না সব কিছু জিনিস ভীষণ বেশি ক্ষণস্থায়ী। এই মিথ্যে জগতের মেটেরিয়ালিস্টিক জিনিসের উপরে যত বেশি মোহ থাকবে, সেগুলো চলে যাওয়ার পরে কিন্তু আমাদের তত বেশি কষ্ট হবে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। টাটা।